সালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আবারও তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা নতুন পোয়েম নিয়ে, টু মাদার্স রিমেম্বার। এর আগে হচ্ছে আমি তোমাদের জন্য আরেকটা পোয়েম নিয়েছিলাম, ও মি ও লাইফ। ওইটা অবশ্যই তোমরা দেখবা। ওইখানে আমি হচ্ছে তোমাদের জন্য কিছু এইচডব্লিউ দিয়েছিলাম। এইচডব্লিউ গুলো যারা যা দেও নাই অবশ্যই আবার দেওয়ার চেষ্টা করবা। আজকেও হচ্ছে আমি এই কবিতাটা তোমাদের জন্য একদম সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই কোয়েশ্চেন থেকে, এই মানে পোয়েম থেকে যে কোয়েশ্চেনগুলো নর্মালি আসে, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমার আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, যে তোমরা আসলে কিভাবে লিখতে পারো। ওকে, সো চলো আমরা আমাদের পোয়েমটা স্টার্ট করি। তো আমাদের পোয়েমের নাম প্রথমে হচ্ছে কি, টু মাদার্স রিমেম্বার্ড। এটার মানে কি আসলে? টু মাদার্স রিমেম্বার্ড মানে হচ্ছে দুই মায়ের স্মরণে। মানে কবি হচ্ছে এখানে হচ্ছে দুইজন মাকে স্মরণ করতেছে। আসলে এখানে দুইজন মা কি, তাহলে নাম শুনে বুঝতেছো না এই কবিতাটা আসলে হচ্ছে মানে মাকে নিয়ে। সো এটা একটু ইমোশনাল টাইপের একটা কবিতা হতে চলেছে। সো চলো আমরা শুরু করি। কবির নাম কি? পোয়েট হচ্ছে জন স্নো ডানকেন। জন স্নো ডানকেন হচ্ছে টু মাদার্স রিমেম্বারের পোয়েট। ওকে, আমরা একটু প্রথমে হচ্ছে কবিতা লাইন বাই লাইন বুঝার চেষ্টা করি, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা জিনিস একটু আমরা বুঝি। দেখো প্রথমে কি বলছে, আই হ্যাড টু মাদার্স আই ক্লেইম। ঠিক আছে, প্রথমে আসো আমরা একটু ওয়ার্ডে মিনিং। এখানে সবগুলো ওয়ার্ড তোমরা জানো, এখানে ক্লেইম ওয়ার্ডটা হয়তো বা তোমাদের কাছে নতুন লাগতে পারে। ক্লেইম ওয়ার্ডটার স্বাভাবিক অর্থ হচ্ছে দাবি করা। স্বাভাবিক ওয়ার্ড হচ্ছে কি ভাই? ওয়ার্ডের মিনিং হচ্ছে দাবি করা। কিন্তু এইখানে ক্লেইম অর্থটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ধরো ক্লেইম অর্থটা হচ্ছে যে অধিকার। এখানে হচ্ছে দুইজন মাদারকে সে আসলে মানে তার রাইট আছে দুইজনকে মা বলার। এইটা আসলে বোঝাচ্ছে যে টু মাদার্স আই ক্লেইম। যেমন আমি যদি তোমাকে বলি যে আই ক্লেইম ইউ, মানে হচ্ছে তুমি আমার কেউ একজন, খুবই কাছের একজন, তোমাকে আমি হচ্ছে মানে ওন করি, এরকম টাইপের মিনিং এখানে বোঝাচ্ছে যে টু মাদার্স আই ক্লেম। আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা ছিল। টু মাদার্স আই ক্লেম মানে আমি বলি যে আমার দুইজন মা। এখন আসলে দুইজন মা কি, কবি হচ্ছে এরপরে গিয়ে দুইজন মা সুন্দর করে একটা, উনি খুব সুন্দর একটা পোর্ট্রেট সাজাইছেন, একটা সুন্দর চিত্র তুলে ধরছেন তোমাদের সামনে। দেখো কি বলছে, টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। টু ডিফারেন্ট পিপল। ডিফারেন্ট পিপল মানে কি ভাই? যে দুইজন ভিন্ন ব্যক্তি, তাদের পার্সোনালিটি একটু ভিন্ন, আলাদা, বাট দে হ্যাভ দ্য সেম নেম, মানে তাদের নাম একই। তাদের নাম একই কিন্তু তারা হচ্ছে দুইজন ভিন্ন ব্যক্তিত্ব। এটা একটু রহস্যের ইয়া হচ্ছে না? কবি কিন্তু এখনো রিভিল করে নাই আসলে উনি দুই মাদার মা বলতে কি বুঝাচ্ছে। উনি এখানে একটু মানে মিস্ট্রি রেখে দিচ্ছে যে দুইজন ভিন্ন ব্যক্তি কিন্তু তাদের নাম হচ্ছে একই। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন। টু সেপারেট উইমেন, দুইজন ভিন্ন মহিলা, ডাইভার্স বাই ডিজাইন, তারা ভিন্ন কিসে? ডিজাইনে। এখানে এই ডিজাইন বলতে কি? ডিজাইন মানে কি জানি আমরা? নকশা। এখানে ডিজাইন বলতে আসলে কি বুঝাইছে ভাইয়া? ডিজাইন বলতে বুঝাইছে দুইজন মহিলা, তাদের নাম একই, তারা সবকিছু একই, কিন্তু তাদের চাল চলন, আচার ব্যবহার, তাদের বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস এগুলো আলাদা। তাহলে ডিজাইন মানে হচ্ছে বিহেভিয়ার। এখানে ডিজাইনটা ব্যবহৃত হয়েছে বিহেভিয়ার আর অ্যাক্টিভিটিস হিসেবে। বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস এই মিনিং এ এইখানে ব্যবহৃত হয়েছে। ওকে, বিহেভিয়ার এন্ড অ্যাক্টিভিটিস এগুলা হচ্ছে মানে তাদের চাল চলন, আচার ব্যবহার এবং তাদের কর্মকাণ্ড সবকিছুই হচ্ছে বৈচিত্র্যময়, মানে একজন আরেকজনের থেকে আলাদা। ওকে, বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়্যার মাইন। দেখো এটা একটু ইমোশনাল সেন্টেন্স। আই লাভড দেম বোথ মানে হচ্ছে আমি তাদের দুইজনকেই ভালোবাসতাম, তাদের উভয়কেই ভালোবাসতাম। বিকজ দে ওয়্যার মাইন, কারণ উনি কিন্তু আগেই বলছে টু মাদার্স আই ক্লেম, আমি দুইজনকেই মা বলে ডাকি, দুইজনই আমার মা। এই কারণে উনি বলছেন দে ওয়্যার মাইন, কারণ তারা আমার, এই কারণে আমি তাদের উভয়কেই ভালোবাসি। এখনো কিন্তু একটু মিস্ট্রি যে আসলে দুইজন মা বলতে কি বুঝাইছে। এরপরে আসো, এরপরে উনি হচ্ছে এরপরের পার্টগুলোতে উনি হচ্ছে এক্সপ্লেইন করার চেষ্টা করছে ওনার মা গুলো আসলে কারা। ফার্স্ট মাদার, প্রথম, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু রেয়ার্ড মি হিয়ার। এখানে আসলে রেয়ার্ড না, এখানে হচ্ছে ক্যারিড হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিড। হু ক্যারিড মি হিয়ার, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার মানে হচ্ছে প্রথম যে মার কথা বলা হয়েছে, দুইটা মার মধ্যে প্রথম যে মা, হু ক্যারিড মি হিয়ার, যে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসছে। ক্যারিড মি হিয়ার বলতে, ক্যারি মানে কি? বহন করা, তাই না? এইখানে ক্যারিড মি হিয়ার বলতে প্রথম মা হচ্ছে আমাকে দুনিয়াতে নিয়ে আসছে, মানে আমাকে জন্ম দিছে, গেভ বার্থ। এটার মিনিং হচ্ছে গেভ বার্থ, দুনিয়াতে সে আমাকে নিয়ে আসছে। প্রথম মা আমাকে দুনিয়াতে নিয়ে আসছে। গেভ বার্থ এন্ড নার্চার্ড এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার। গেভ বার্থ তো বললামই যে ক্যারিড মি হিয়ার,
এন্ড মানে ক্যারিড মি হিয়ার বলতে এখানে গেভ বার্থ বোঝাইতে পারে, আবার ক্যারিড মি হিয়ার বলতে বর্তমানে কবি যে এই যে কবিতাটা লিখতেছে না, সে যে এই পজিশনে আছে, বর্তমান পজিশনে নিয়ে আসার জন্য তার এই প্রথম মার অবদান অনেক বেশি। মানে এইখানে প্রথম এই লাইনটাতে বুঝাইছে কবি যে আমি যে বর্তমানে এই অবস্থায় আছি, রাইট নাও দ্য সিচুয়েশন দ্যাট আই এম ইন, all this is because of my first mother, মানে এই সব কিছুই হচ্ছে আমার প্রথম মার কারণে। এইটাই কবি এখানে বুঝাইছে। gave birth and nurtured, nurtured মানে কি ভাই? nurtured মানে হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা, প্রতিপালন করা, প্রতিপালন করা বা লালন পালন করা। তাহলে জন্ম দিয়েছেন এবং আমাকে লালন পালন করেছেন। and launched my career, launch মানে কি? launch মানে হচ্ছে আমার ক্যারিয়ার শুরু করেছেন, আমার শুরু করায় দিয়েছেন উনি। মানে launch মানে হচ্ছে শুরু হওয়া, শুরু করা বা শুরু হওয়া। লঞ্চ কোন একটা কোর্স, ধরো আমরা অনেক সময় বলি না আমাদের এই টেক প্ল্যাটফর্মে আমরা বলি যে আমরা একটা কোর্স লঞ্চ করব, মানে আমরা কোর্স কি একটা চালু করব, নতুন একটা কোর্স চালু করব। মানে ঠিক একইভাবে তার এই মা, সে যে বর্তমানে একটা পজিশনে আছে, এই পজিশনে তার মা তাকে শুরু থেকে তাকে জন্ম দিয়েছেন। তার জন্মের পর সে যখন তার শৈশবকালে ছিল, চাইল্ড অবস্থায় ছিল, ওই অবস্থায় তাকে নার্চার করছেন। নার্চার কিন্তু আবার হইতে পারে যে তাকে রেয়ার আপ করছেন। নার্চারের একটা সিনোনিম হচ্ছে রেয়ার আপ করা, মানে প্রতিপালন করা। এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং সে যে হচ্ছে শৈশবকাল থেকে পরবর্তীতে যৌবনকালে গিয়ে সে যে হচ্ছে মানে একটা প্রতিষ্ঠিত হয়েছে, এস্টাবলিশড হয়েছে, এই এস্টাবলিশমেন্টের পিছনেও তার মায়ের কন্ট্রিবিউশন ছিল, এটাই বোঝানো হয়েছে। প্রথম মা, এটা কিন্তু হু, ইট ইজ দ্য ফার্স্ট মাদার। Then she was the one whose features I bear. She was the one whose features I bear. Features মানে কি ভাই? Features মানে হচ্ছে বৈশিষ্ট্য। Features মানে কি? বৈশিষ্ট্য। She is the one whose features I bear. মানে হচ্ছে ওই যে এই যে ফার্স্ট মাটা আছে না, এই ফার্স্ট মাটার মতনই সে, ফার্স্ট মা তার মার যে বৈশিষ্ট্যগুলো আছে ঠিক একইভাবে কবিরও ঠিক সেম বৈশিষ্ট্যগুলো আছে। এটা কি আমাদের একটা কমন না যে আমার মার একটা বৈশিষ্ট্য, বা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মার সাথে তোমাদের অনেক কিছু মিলে, তোমাদের চেহারা, আচার আচরণ, চাল চলন। ঠিক এই কথাটাই কবি এখানে বলছেন, তার মায়ের সাথে তার যে একটা মানে সখ্যতা, একটা ভালোবাসা, মার প্রতি তার যে মানে একটা টান, এই কথাগুলো থেকে কিন্তু ফুটে উঠতেছে। মানে মা জিনিসটা আসলে আমাদের সবার কাছেই খুব মানে ক্লোজ একটা জিনিস। মানে মা বলতেই আমরা আসলে অন্যরকম একটা জিনিস, বাবার চাইতে আমরা মাকে হচ্ছে বেশি আগায় রাখি সবকিছুতে, মার সাথে আমরা খুব বেশি ফ্রি। কবি আসলে তার এই ইমোশনটা আসলে এখানে প্রকাশ করছেন যে প্রথম মা তাকে, তিনি প্রথমে বলছেন তার মাকে কি কি করছে তার জন্য, তার লাইফে কি কি কন্ট্রিবিউশন রাখছে, কবি প্রথমে এই জিনিসগুলো বলছে। এবং পরবর্তীতে বলছে যে মার সাথে এই যে প্রথম মাটা আছে, এই প্রথম মার সাথে আমার অনেক বৈশিষ্ট্য মিলে যায়। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। এক্সপ্রেশন মানে কি? আমার যে ভাব ভঙ্গি, আমার যে মুখের চাল চলন, আমার যে মুখের বহিঃপ্রকাশ, আমি যে কি ধরনের ইমোশন দিব, ধরো আমি এখন হাসতেছি, আমি কান্না করতেছি, এই সব কিছু আই ওয়্যার। ওয়্যার মানে কি? পরিধান করা। ওয়্যার মানে পরিধান করা, কিন্তু এইখানে ওয়্যার কি অর্থে ব্যবহৃত হয়েছে? মানে এই যে আমার মায়ের যে এক্সপ্রেশন গুলা দেখা গেছিল, আমার মায়ের মধ্যে যে তার ইমোশন গুলা ছিল, তা সে যখন কান্না করতো, সে যে বিষয়গুলোতে কষ্ট পাইতো, দেখা গেছে ওইগুলা আমার মধ্যেও চলে আসছে। এই কারণে বলা হয়েছে আই ওয়্যার, মানে ওই জিনিসগুলো আমি পরিধান করছি, ওই জিনিসগুলো আমার ভেতরে চলে আসছে, মানে ওগুলাই আমার ভেতরে ইন্ট্রিনসিক্যালি চলে আসছে। এইটাই হচ্ছে তোমার লাস্টের লাইনের, এই লাইনটার কথা, যে কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। এরপরে কি বলছে? এরপরে প্যারায় she gave me her love, এখনো কিন্তু ওই ফার্স্ট মাদারের ইমোশনটা শেষ হয় নাই। she gave me her love which follows me yet, মানে হচ্ছে তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন। তার যে মা, তার মা তাকে জন্ম দিল, তার শৈশবে তাকে নার্চার করছেন, এরপরে সে যখন ক্যারিয়ার পর্যন্ত তার যে উঠছে সবকিছুতে তার মা তাকে সাহায্য করছে, এবং তার মা তাকে সম্পূর্ণ কমপ্লিট লাভ, অ্যাফেকশন সবকিছু তাকে দিয়েছে। তার মা যে তাকে ভালোবাসতো, এত ভালোবাসতো, এই ভালোবাসাটা এখনো তার মনে পড়ে। ফলোস মি ইয়েট, মানে এখনো তাকে তাড়া করে বেড়ায়, তার ওই ভালোবাসার কথাগুলো এখন, ওই যে আমরা নস্টালজিক হয়ে যায় না, আমাদের মা, আমরা ছোটবেলায় আমার মাকে আমি মানে আমার মা আমাকে খাওয়াই দিত, আমার মা আমার মাথার চুল আশ্রয় দিত, আমার মা আমাকে মানে হয়তো বা মাঝে মাঝে শাসন করতো, ভালো ভালো কথা বলতো। তো এই জিনিসগুলা এখন কিন্তু আমরা যারা হয়তোবা বড় হয়ে গেছি, যখন তোমরাও বড় হবা তখন হয়তোবা তোমরা দূরে দূরে থাকবা, একটু তোমাদের হয়তোবা কাজের চাপে অন্য অনেক কাজের চাপ থাকবে, তো ওই জিনিসগুলা তোমাদের মনে পড়বে। তো এই হুইচ ফলোস মি ইয়েট, এই জিনিসগুলা কবিকেও বারবার তাড়া করে বেড়ায়। Along with the examples in life, she said,
শুধু তার মার যে ভালোবাসাটাই তাকে তার মনে পড়ে এরকম না, তার মা কিন্তু একই সাথে বুঝে তার জন্য কিছু উদাহরণ তৈরি করে রেখে গেছে। উদাহরণগুলো ভালো উদাহরণ, যে ভালোবাসা, তার প্রতি মাতৃত্ব বোধ, তার প্রতি সে যখন অসহায় ছিল, কবি যখন ছোট ছিল, when she was child, at that time the first mother used to নার্চার হার, মানে তাকে হচ্ছে যখন সে ছোট ছিল, যখন সে অসহায় ছিল, সে যখন নিজের কাজ নিজে করতে পারতো না, ওই টাইমটাতে কিন্তু তার ফার্স্ট মাদার মানে প্রথম মাটা কিন্তু তাকে সব ধরনের মানে সাহায্য সহযোগিতা সবকিছু করছে। তো এই এক্সাম্পল গুলা তার লাইফে কিন্তু তার মা সেট করে দিছেন, উদাহরণটা সেট করে দিছেন। As I got older, মানে এখন কবি হচ্ছে আস্তে আস্তে বয়স হচ্ছে, কারণ কবি আগে ছোট ছিল, কবি প্রথমেই তার স্মৃতিচারণ করতেছিল, এতক্ষণ হচ্ছে কবি স্মৃতিচারণ করতেছিল যে আসলে আমার মা কেমন ছিল, আমার সাথে আমার মার বিহেভিয়ার কেমন ছিল, রিলেশনটা কেমন ছিল, এই জিনিসটা হচ্ছে কবি বর্ণনা করতেছিলেন। এখন কবি বলতেছেন as I got older she somehow younger grew, এটা হচ্ছে যত আমি বয়স্ক হইতে থাকলাম আমার মা যেন তত ছোট হইতে থাকলো। আসলে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে আমরা একটা কথা কিন্তু খুব কমনলি শুনি যে মানে একটা বয়স্ক মানুষ আর একটা বাচ্চার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। মানে একটা বয়স্ক মানুষ যখন খুব বয়স্ক হয়ে যায় তখন সে আসলে বাচ্চার মতো হয়ে যায়, সে আসলে নিজের কাজ নিজে করতে পারে না, সে হয়তো বা ওয়াশরুমে যাইতে পারে না নিজে নিজে, তাকে ধরে ধরে নিয়ে যাইতে হয়, সে মানে কি বলে সে নিজের খাবার খাইতে পারে না, সে অনেক সময় মানুষের নাম মনে রাখতে পারে না, সে অনেক সময় মানে অযথা কথা বলে। তো মানে আমাদের প্রত্যেকের মা বাবা যারা হচ্ছে এখন হয়তোবা মানে এখনো আমাদের মা বাবারা হয়তোবা ইয়াং, এখনো তারা হয়তোবা বয়স্ক হয় নাই, ভবিষ্যতে বয়স্ক হবে তখন তাদেরও এই অবস্থা হবে। আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু অসহায় ছিলাম। এখন যত সময় যাচ্ছে আমাদের মা বাবারা আসলে বয়স্ক মানে বৃদ্ধ হওয়ার দিকে যাচ্ছে, তারা ওল্ডার হচ্ছে, কিন্তু আসলে তাদের মানসিকভাবে কিন্তু ওই বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। এটাই বুঝাচ্ছে যে as I got older, আমরা যত বড় হচ্ছি মানে কবি যত বড় হচ্ছে, she somehow younger grew, মানে তার প্রথম মাটা হচ্ছে তত তো মানে বাচ্চার মতন চাইল্ডিশ বিহেভিয়ার করা শুরু করতেছে। and we would laugh as just mothers and daughters do, মানে তারা এখন সে কবি আগে ছোট ছিল আর তার মা ছিল ইয়াং, তখন তার মার সাথে তার যে সখ্যতা ছিল, তারা যে কথাবার্তা বলতো, তারা যে লাফিং একটা মোমেন্ট তাদের থাকতো, তারা হাস্যরসাত্মক থাকতো, একজন আরেকজনের সাথে হাসাহাসি করতো, কথাবার্তা বলতো, ঠিক ওই সম্পর্কটাই ওই রিলেশনটাই তারা কিন্তু ঠিক পরবর্তীতেও রয়ে গেছে। যখন কবি বড় হয়েছে এবং হচ্ছে তোমার তার মা, তার যে প্রথম মা, সে যখন হচ্ছে ইয়াঙ্গার গ্রিউ হয়েছে ওই টাইমটাতে মানে সে যখন মানে আস্তে আস্তে আরো বয়স্ক হয়েছে এবং তার মন মানসিকতা যখন বাচ্চাদের মধ্যে হয়েছে, তখনও তাদের মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান ছিল যে তারা একজন একজনের সাথে একটা মা মেয়ের মধ্যে যেরকম হাসি ঠাট্টার একটা সম্পর্ক থাকে তাদের মধ্যে ঠিক সেম সম্পর্কটা বিরাজমান ছিল। বাট দেন এখন হচ্ছে কবি এতক্ষণ হচ্ছে একটা স্মৃতিচারণ করছেন এবং একটা কথা বলছেন যে তার মার বয়স হয়ে যাচ্ছে এবং তার মার মানসিকভাবে সে তত ছোট হয়ে যাচ্ছে। এখন কবি আরো কিছু ডিসক্রাইব করতেছে, বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড। সো মানে এতক্ষণ কিন্তু কবি মিস্ট্রি মানে একটু রহস্যময় কথা বলছে, তার ফার্স্ট মাদার সেকেন্ড মাদার এইগুলা কিন্তু এখন এক্সপ্লেন করে নাই। এখন হচ্ছে কবি আস্তে আস্তে তার রহস্যের প্যাচগুলা খুলতেছে, দেখো কি খুলতেছে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, বাট দেন কেম দ্য টাইম মানে কিন্তু এরপর একটা সময় আসলো দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, মানে তার মাইন্ড ক্লাউডেড মানে কি, ক্লাউডেড মানে ঘোলাটে হয়ে যাওয়া, তার মন ঘোলাটে হয়ে যাওয়া। মানে ঘোলাটে হয়ে যাওয়া বলতে তোমার এখানে মন ঘোলাটে হয়ে যাওয়া বলতে সে আসলে ফরগেট মানে সে আসলে ভুলে যাইতে লাগলো, সে জিনিসপাতি ভুলে যাইতে লাগলো। তোমরা হয়তোবা একটা ডিজিজের নাম শুনবা, আলজাইমার ডিজিজ। আলজাইমার ডিজিজ এই অসুখটার নাম তোমরা শুনছো কিনা আমি জানি না, হয়তোবা অনেকে শুনছো অনেকে শুনো নাই। এটা বয়স্কদের হয় বুঝছো, আলজাইমার ডিজিজ। এই আলজাইমার ডিজিজে কি হয় জানো, আমাদের মানে বয়স্ক মানুষরা তার স্মৃতিশক্তি আস্তে আস্তে হারায় ফেলতে থাকে। একবারে হারায় ফেলায় না, সে তার মস্তিষ্কের আগের স্মৃতিশক্তিগুলা, সে ইভেন তার বাচ্চাদের নাম মনে রাখতে পারে না, সে তার স্ত্রীর নাম মনে রাখতে পারে না, সে মানে ডেইলি ডে টু অ্যাক্টিভিটিতে তার সাহায্য লাগে, মানে সে আসলে তার চারপাশের পরিবেশের স্মৃতিগুলা আস্তে 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 তার মাথা থেকে মেমোরি থেকে মুছে যেতে থাকে। এটা আলজাইমার ডিজিজ বলে, আলজাইমার অসুখ। এটা হচ্ছে বয়স্কদের হয়। আসলে সত্যি কথা বলতে তার মার আসলে এই ডিজিজটাই হয়েছে, আমি যতটুকু বুঝতেছি আর কি, যে কবির মার। এই কারণে এখানে বলা হয়েছে যে কবির মা
একটা সময় পরে তার মনটা ঘোলাটে হয়ে যেতে লাগলো, মাইন্ড ক্লাউডেড, সো মানে সে আসলে তার সবকিছু ভুলে যেতে লাগলো, ফরগেট দ্য থিংস সারাউন্ডিং হার, মানে তার মা হচ্ছে তার ভুলো মনা হয়ে যেতে লাগলো আস্তে আস্তে, এটাই বুঝাইছে মাইন্ড ক্লাউডেড। ক্লাউডেড মানে কি? ঘোলাটে। ধরো একটা পানি যখন ঘোলাটে থাকে তখন ভিতরের জিনিস কিন্তু দেখা যায় না, ঠিক একইভাবে তার মাইন্ড ক্লাউড হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, এই কারণে সে জিনিসগুলা মনে করতে পারতেছে না, আর আগের জিনিসগুলা স্মৃতিগুলা মনে করতে পারতেছে না। And I sensed that the mother I knew would soon go. I sensed that the mother knew would soon go. এটা মানে কি? মানে হচ্ছে এই যে তার মা আগে ইয়াং ছিল, তার মা আগে তাকে লালন পালন করছিল, তার সাথে তার মার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, ওই সময় তার মার যে একটা ক্যারেক্টার ছিল, ওই সময় তার মার যে একটা অ্যাক্টিভিটিস গুলা ছিল, বিহেভিয়ারটা ছিল, আস্তে আস্তে এই বিহেভিয়ারটা চলে যাচ্ছে। কারণ কি? সে তো জিনিসপাতি ভুলে যাইতেছে, তার চারপাশের সবকিছু সে ভুলে যাইতেছে। আস্তে আস্তে একদিন হয়তোবা একদিন সে বাসার নাম ভুলে গেছে, তারপরের দিন আস্তে আস্তে তার বাসার রাস্তা কোথায় সেটা সে ভুলে গেছে, তারপরের দিন সে তার মেয়ের নামই ভুলে গেল, এভাবে আস্তে আস্তে ভুলে যাইতে থাকতেছে। তো এই কারণে সে কবি সন্দেহ মানে কবি আশঙ্কা প্রকাশ করতেছে যে এটা সে ভয় পাইতেছে, শি ইজ অ্যাফ্রেড দ্যাট হার মাদার উড সুন গো, মানে তার মা হচ্ছে আস্তে আস্তে মানে হারায় যাবে, যেই মাকে সে আগে চিনতো। এই যে এইখানেই সেকেন্ড মাদারটা আসে। ফার্স্ট মাদারটা আসলে ফার্স্ট মাদার সেকেন্ড মাদার যে প্রথমে কবি বলছেন যে ফার্স্ট মাদার সেকেন্ড মাদারটা আসলে একই ব্যক্তি, জাস্ট দুইটা ভিন্ন রূপে। এইটাই আসলে যে তার স্মৃতি শক্তিটা আসলে হারিয়ে যাওয়ার কারণে সে এখন একরকম হয়ে গেছে আর আগে একরকম ছিল। সে যখন ইয়াঙ্গার ছিল তখন তার বিহেভিয়ার ক্যারেক্টার একরকম ছিল, যখন সে জিনিসগুলা ভুলে যাইতে লাগলো, তার সন্তানদেরকে ভুলে যাইতে লাগলো, আশপাশ ভুলে যাইতে লাগলো, তখন তার বিহেভিয়ার অ্যাক্টিভিটিস গুলা অন্যরকম হয়ে যেতে লাগলো। এটাই বুঝাইছে যে সেই মাটাকে আমি হারায় ফেলতেছি, কবি এইটাই বুঝাইছে। সো কুইকলি সে চেঞ্জড এন্ড টার্নড ইনটু দ্য আদার, মানে এই মা যে ফার্স্ট মাদারটা ছিল তার সাথে যে এত এত স্মৃতি সম্পর্কের কথা সে কবি এখানে উল্লেখ করলো, এই মাটা হুট করেই চেঞ্জ হয়ে গেল এবং আরেকটা মাতে কনভার্ট হয়ে গেল। এইটাই হচ্ছে সেকেন্ড মাদার, মানে সেম মাদারটাই যে স্মৃতি শক্তি ভুলে যাওয়ার কারণে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, এই ভুলে যাওয়ার কারণে সে তা কবির মনে হচ্ছে সে আরেকটা মাতে পরিণত হয়ে যাচ্ছে। A stranger who dressed in the clothes of my mother, মানে এই যে আস্তে আস্তে ভুলে যাইতেছে, কবির সামনেই তো হচ্ছে তার মা চলাফেরা করতেছে, মুভমেন্ট করতেছে, এখন কবির মনে হচ্ছে এইটা তো আমার মাই। কবি দেখতেছে তার মার চেহারা তো সেম, কিন্তু তার মা আগে যেরকম ছিল, কথাবার্তা যেরকম থাকতো, মানে তার বিহেভিয়ার অ্যাক্টিভিটিস গুলো যেরকম ছিল, এখন আর এই অ্যাক্টিভিটিস গুলো নাই, এখন আর ওই বিহেভিয়ারটা নাই, কিন্তু সে তার মার চেহারাই, আবার তার মার ড্রেস গুলাই আছে। এই জন্য কবির মনে হচ্ছে এটা মনে হয় একটা ভিন্ন একটা লোক, শুধু তার মার ড্রেস গুলা পরে আছে, মার চেহারা নিয়ে আছে, এইরকম কবির একটা মনে হচ্ছে আর কি। আমরা অনেক সময় আবেগে বলি না যে তুই তো অন্যরকম হয়ে গেছিস, মানে আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব বা অন্য মানুষের তুই তো অন্যরকম হয়ে গেছিস, তোরা এখন চেনাই যায় না। তো এইরকম আর কি কবি এই আক্ষেপটা প্রকাশ করছে, তার যে একটা মানে মনের ভেতর থেকে তার যে একটা আক্ষেপ তৈরি হয়েছে, এই আক্ষেপটা এখানে প্রকাশ পাইছে। ও শি লুকড দ্য সেম এট আর্মস লেংথ, মানে দূরের থেকে আসলে তাকে মনে হয় এট আর্মস লেংথ মানে হচ্ছে এক হাতের দূরে, মানে অল্প একটু দূরের থেকে, তুমি কাছাকাছি, মানে এট আর্মস লেংথ বলতে এক বিঘত দূর বোঝায়। ধরো মানে দূরে থেকে আসলে তাকে দেখে মনে হবে যে এটা তার মাই, মানে কবি দূরে থেকে তার মাকে দেখে বুঝবে যে এটা তার মাই। বাট নাও শি ওয়াজ ওল্ড চাইল্ড এন্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। এই যে এইখানে আইসা কবি হচ্ছে আরেকটু এখন তার রেসপন্সিবিলিটি গুলো বলছে। আগে কবি ছিল চাইল্ড, she was the child and her mother nurtured her, তাই না? তার মা তাকে লালন পালন করছে। এখন কবি বলতেছে সে যদিও তার মাই, এখনো তার মা সেটা, কিন্তু সে বড় হয়েছে, কিন্তু তার মা চাইল্ডিশ হয়ে গেছে, তার বিহেভিয়ার গুলো চাইল্ডিশ হয়ে গেছে। তোমরা দেখবা বয়স্ক মানুষরা কেমন কেমন জানি কাজ করে, মানে ছোট বাচ্চাদের মতো কাজ কাম করে। এইটাই বুঝাইছে যে বাট নাও শি ওয়াজ দ্য ওল্ড চাইল্ড, মানে সে যেন ওল্ড চাইল্ড, মানে সে বাচ্চা বাট ওল্ড, মানে তার বিহেভিয়ার গুলো আসলে চাইল্ডিশ। এখানে চাইল্ড বলতে বুঝাইছে তার বিহেভিয়ার গুলো হচ্ছে খুবই চাইল্ডিশ, মানে বাচ্চা সুলভ, শিশু সুলভ আচার আচরণ। এন্ড হার স্ট্রেংথ ওয়াজ মি, মানে আই ওয়াজ হার স্ট্রেংথ, মানে কবি হচ্ছে তার শক্তি তখন, কারণ সে তো নিজের কাজ নিজে করতে পারতেছে না। তার যে মা, কবির যে মা, সে তো নিজের কাজ নিজে করতে পারতেছে, সে জিনিসপাতি আস্তে আস্তে ভুলে যাচ্ছে, তার মাইন্ড গুলা ক্লাউডেড হয়ে যাচ্ছে। তাহলে তারে তো সাহায্য করার মতন, তাকে মনে করায় দেওয়ার মতন, বা তার ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলা নর্মাল লাইফ লিড করানোর জন্য তো একজনকে লাগবে। কবি হচ্ছে তার সেই শক্তি হিসেবে কাজ করতেছে, এইটাই হচ্ছে বলছে। উই উড কাম ফুল সার্কেল উই উইমেন থ্রি, মানে উই উড কাম ফুল সার্কেল। এখানে ফুল সার্কেল বলতে কি বুঝাইছে? ফুল সার্কেল বলতে দেখো, ফুল সার্কেল বলতে প্রথমে কবি হচ্ছে শিশু ছিল এবং তার মা তাকে দেখাশোনা করতো।
এরপরে জীবনের ঘূর্ণিপাকে কি হয়েছে, লাইফের সাইকেলের কারণে এখন কবি হচ্ছে বড় হয়েছে, কবি হচ্ছে তার মাকে এখন দেখাশোনা করতেছে, তার মা এখন চাইল্ডিশ বিহেভিয়ার করতেছে এবং কবি সেটা দেখতেছে। এটাই হচ্ছে ফুল সার্কেল, মানে একটা সার্কেল হয়ে গেছে। আগে হচ্ছে তার মা তাকে দেখাশোনা করতো, এখন কবি হচ্ছে তার মাকে দেখাশোনা করতেছে। উইমেন থ্রি, তিনজন উইমেন কারা, এটার পরিচয় প্রথমে পরেই দিছে। মাই মাদার দ্য ফার্স্ট, ওই মাই যার হচ্ছে ইয়াঙ্গার, এখানে ফার্স্ট বলতে ইয়াঙ্গার অবস্থায়, ইয়াঙ্গার। দ্য সেকেন্ড মানে কি, যখন সে ওল্ড হয়ে গেল। এন্ড মি মানে ইয়াঙ্গার, তার মা যখন ইয়াঙ্গার অবস্থায় ছিল ওইটা তার ফার্স্ট মাদার। যখন তার ওই যে ডিজিজের কারণে তার হচ্ছে স্মৃতিশক্তি আস্তে আস্তে ভুলে যেতে লাগলো, তার মেমোরি গুলো আস্তে আস্তে লস হইতে থাকলো, তখন ওইটা হয়ে গেল দ্য সেকেন্ড, মানে ও হচ্ছে ওল্ড হয়ে যেতে লাগলো, সেটা হচ্ছে তার সেকেন্ড মাদার। এই দুইজন তার জন্য ভিন্ন ভিন্ন দুইটা মহিলা। এন্ড মি মানে কবি নিজেও একজন মহিলা, মি, শি, ঠিক আছে। এন্ড ইফ মাই ওন চিলড্রেন, এখন পরের লাইনটা, এইটা পরের যে প্যারাটা আছে না, এইটা হচ্ছে আমাদের সবার জন্য। এটা আমাদের সন্তান হিসেবে আমাদের আসলে করণীয় কি, আমাদের দায়িত্ব কি, আমাদের মা বাবার প্রতি দায়িত্বকে, এখানে দায়িত্ববোধকে, আমাদের রেসপন্সিবিলিটিস গুলোকে এখানে জাগ্রত করে, যে আমাদের মা বাবার প্রতি, আমাদের মার প্রতি বিশেষ করে। কারণ আমরা ছোটবেলা থেকে বড় হওয়ার পিছনে আমাদের মা কিন্তু মানে আমাদের পিছনে যেই পরিমাণ, তার পুরো লাইফটা আসলে আমাদের পিছনে ইনভেস্ট করে দেয়। আমাদের মা আমাদের পিছনে তার পুরো লাইফটা ইনভেস্ট করে দেয়। মানে এমনও হয় আমরা অসুস্থ হই, সে আসলে হয়তোবা না ঘুমায় কাটায় দেয়, তার ঘুম হয় না। আমাদের জন্মের পর মানে আসলে মানে এটা আসলে সত্যি কথা, আমাদের জন্মের পর আমাদের মা, তারা মা বাবা বা বোথ দুইজনই, বিশেষ করে মা, তারা আসলে শান্তিতে ঘুমাইতে পারছে কিনা এই জিনিসটা আসলে কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে, ঠিক আছে। সো এই প্যারাটাতে আসলে আমাদের রেসপন্সিবিলিটিটা কি আমাদের মার প্রতি। এখন আমরা অনেক শক্ত সামর্থ্য আছি, এখন আমরা আমাদের মা বাবার উপর, মায়ের উপর ডিপেন্ডেন্ট। তোমরা যারা আছো তোমরা অনেকটাই তোমাদের মার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু একটা সময় আসবে যখন তোমাদের মা তোমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তোমাদের মা, একটা সমস্যা কি আমাদের, যে আমরা আমাদের মা আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসে ওই পরিমাণ ভালোবাসাটা আমরা ব্যাক দিতে পারি না। ইটস ট্রু, মার ঋণ কখনো শোধ করা পসিবল না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস গুলো ভুলে গেলে হবে না। মার প্রতি আমাদের রেসপন্সিবিলিটিস গুলো আমরা যদি পালন করতে না পারি, তাহলে আসলে আমরা কুলাঙ্গার সন্তান ছাড়া আসলে আর কিছু হইলাম না। কবি এখানে এইটাই বলছেন যে ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, যে আমার নিজের যদি সন্তান হয়, তারা যদি কোনো একদিন এইরকম পরিস্থিতিতে পড়ে যে তার মাকে নিয়ে সে যে পরিস্থিতিতে পড়ছে, সে কিন্তু, কবি কিন্তু খুব ভালো সন্তান, সে তার মাকে দেখাশোনা করে, কারণ সে বলছে আই ওয়াজ হার স্ট্রেংথ, শি ইজ হার স্ট্রেংথ, তার মার স্ট্রেংথ হচ্ছে সে তার মাকে সবকিছু করে। তো ইফ মাই এই, এবং তার সন্তানেরা যদি এরকম কোন দিনের মধ্যে পড়ে যে ঠিক একইভাবে কবিও একদিন স্মৃতিশক্তি হারায় ফেলছে এবং দুইটা মাতে কনভার্ট হয়ে গেছে, when a new mother, sorry, আচ্ছা, when a new mother comes and the old goes away, মানে হচ্ছে কি বলছে, যখন একটা নতুন মা আসে এবং old goes away, মানে স্মৃতিশক্তি হারায় ফেলছে, এই কারণে একটা নতুন মার যেন আবির্ভাব হয়েছে। এবং তারা যে পুরাতন মার সাথে যে পরিচিত ছিল, যেই মা তাদেরকে সবসময় আগলায় রাখতো, ওই মা আর এখন ওইরকম নাই, মায়ের আচার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। এখন সন্তানের দায়িত্ব কি, আই উইল আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু, মানে কবি এখানে বলছে আমি তাদেরকে এমন কিছু করতে বলবো না যেটা আমি করি নাই। মানে কবি কিন্তু সবকিছু করতেছে তার মার জন্য। I was her strength, মানে কবি ছিল তার মার স্ট্রেংথ মানে তো বুঝছো, মানে সবকিছু ছিল। সো আই উইল আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু। যদি এরকম কখনো কবির সিচুয়েশন, এইরকম সিচুয়েশনে পড়ে, কবি তার সন্তানদেরকে বলতেছে তিনি চান তার সন্তানরা কখনো মানে এমন কিছু কখনো যাতে না করুক যেটা সে করে নাই। লাভ বোথ অফ ইউর মাদার্স, সে কি করছিল এটাও বলে দিছে, কবি কি করছিল, লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। মানে এই লাইনটা হচ্ছে আমাদের, মানে এইটাই হচ্ছে আলটিমেটলি পুরো একটা হিট লাইন। এই যে আমরা মা আমাদের, মানে আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের মা, আমরা যখন জন্ম হয়েছে আমাদের মা ছিল ইয়াং, সুন্দরী ছিল, আস্তে আস্তে তার সৌন্দর্য চলে গেছে। কার কারণে? আমাদের কারণে। তার সৌন্দর্য, তার কষ্টর কারণে সে তার সৌন্দর্য হারায় ফেলছে। এগুলো কাদের কারণে? আমাদের সন্তানদের কারণে। এখন মা কিন্তু হচ্ছে পরবর্তীতে আবার বয়স্ক হয়ে যাবে, সে কিন্তু তখনও তোমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, কিন্তু সে হয়তো বা তোমার জন্য ওই কাজগুলা করতে পারবে না যেগুলা সে ইয়াং অবস্থায় করতো। কবি বলছেন এইটাই
যে তোমার এই দুই মাকেই তুমি ভালোবাসো, যেভাবে দুই মা তোমাকে ভালোবাসছে। মানে প্রথমে মা হচ্ছে ভালোবাসছে তোমার জন্য সবকিছু জান প্রাণ দিয়ে করছে, কারণ তার স্ট্রেংথ ছিল, তার ফিজিক্যাল মেন্টাল অ্যাবিলিটি ছিল। কিন্তু যখন তার ফিজিক্যাল মেন্টাল অ্যাবিলিটি ছিল না, সে শুধু তোমাকে মন দিয়ে ভালোবাসতে পারছে, সে তোমাকে কিছু দিতে পারে নাই। কিন্তু তোমার উচিত দুই মাকেই সমানভাবে ভালোবাসা, কারণ দুই মাই তোমাকে ভালোবাসে। দিস ইজ দ্য লাইন, মানে দিস ইজ দ্য মানে আলটিমেট লাইন অফ দিস পয়েন্ট। ওকে, সো আশা করি তোমরা কবিতাটা আসলে বুঝতে পারছো যে মার আসলে মার প্রতি আমাদের দায়িত্ব এবং মা আমাদের জন্য আসলে কি কি করে, কন্ট্রিবিউশনটা কি, মার কন্ট্রিবিউশন, এইটাই হচ্ছে আসলে এখানে কবিতাতে তুলে ধরা হয়েছে। আচ্ছা, সো পরে দেখো কি বলা হয়েছে এখানে। আমি তোমাদেরকে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ, এখানে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আসছি। কোয়েশ্চেন গুলা হচ্ছে তোমরা আসলে নিজেরাই করবা, ঠিক একইভাবে আগের যে কবিতাগুলোতে আমি আগের কবিতাটাতে বলছি, এইটাও তোমরা হচ্ছে নিজেরা একটু করে আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে দেওয়ার চেষ্টা করবা। আমি তোমাদেরকে জাস্ট কি ওয়ার্ড গুলা বলে দিব যে তোমরা কিভাবে আনসারটা দিবা। দেখো প্রথমে কি বলছে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্পিকারস মাদার হোয়েন দ্য স্পিকার গ্রিউ আপ। কি হয়েছিল, আমি এখানে কিওয়ার্ড গুলা বলি। যখন স্পিকার হচ্ছে মানে স্পিকার হচ্ছে বড় হয়েছিল, তখন তার মা কি হইতেছিল, মা হচ্ছে তার মন মানসিকতা, তার বিহেভিয়ার গুলো চাইল্ডিশ হওয়া শুরু করলো, কারণ তার মা হচ্ছে ওল্ডার হইতেছে, তার মা বয়স হয়ে যাচ্ছে, তাহলে তার চাইল্ডিশ বিহেভিয়ার গুলা প্রকাশ পাওয়া শুরু করলো। দেখছো আমাদের বোর্ডের কি সমস্যা, আমাদের বোর্ডের যে এই সমস্যাগুলা, এগুলা কিন্তু হচ্ছে সমাধান। আচ্ছা এখন মনে হয় ঠিক হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি, আচ্ছা তোমাদের কারোর কি কোর্স টোর্স লাগবে নাকি? কোনো কোর্স টোর্স লাগলে আমরা একটা কোর্স না হয় নামায় ফেলবো না, ঠিক আছে? তখন তোমাদের টাকা পয়সা দিয়ে একটা নতুন ভালো বোর্ড, অনেক দামি একটা বোর্ড কিনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো জোকস অ্যাপার্ট। আচ্ছা কি বলছে যে হোয়াট হ্যাপেন টু দ্য, কিসে আসছি, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার। যে প্রথম মা আসলে স্পিকারের সাথে কি করছেন, তাই না? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার মানে প্রথম মা যে ছিল সে কি কি করছিল বলতো? আমরা যদি পয়েন্টগুলো সাজাই, সে হচ্ছে তাকে মানে করছিল, তার গেভ বার্থ, জন্ম দিছে, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কি করছে, তাকে নার্চার করছে, তার লালন পালন করছে, এবং আর কি করছে, আর কি করছে বলতো? এবং তাকে এস্টাবলিশ হইতে সাহায্য করছে, হেল্পড টু বি এস্টাবলিশড। তাহলে মেইনলি হচ্ছে প্রথম যে মা ছিল সে হচ্ছে তার জন্ম দিছে, জন্মদাত্রী মা, তাকে নার্চার করছে। নার্চারের জায়গায় তোমরা রেয়ার আপ লিখতে পারো, বা প্রতিপালন করছে, এটা দেখতে আরো সুন্দর লাগে ওয়ার্ডটা, রেয়ার আপ। এবং হেল্পড টু বি এস্টাবলিশড মানে তাকে প্রতিষ্ঠিত হইতে সাহায্য করছে। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার, ডিফারেন্ট কিভাবে? তাদের বিহেভিয়ার এবং অ্যাক্টিভিটিস, তাদের বিহেভিয়ারটা কেমন, তোমরা তো বিহেভিয়ারটা দেখছো। ও হ্যাঁ দেখছো, আমাদের বোর্ড খুব ডিস্টার্ব করতেছে। একটা বোর্ড কিনা দরকার না? বোর্ড কিনা দরকার কিন্তু, তাই না? কিন্তু বোর্ড যে কিনবো, কিভাবে কিনবো বলো? আচ্ছা ঠিক হয়ে গেছে আবার। আচ্ছা বিহেভিয়ার এবং কি অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার এবং অ্যাক্টিভিটিস, এই মাধ্যমে দুইটা মা একটা আরেকটা থেকে আলাদা। বিহেভিয়ারটা কি, একজনের বিহেভিয়ার ছিল খুবই স্টেবল বিহেভিয়ার ছিল, মানে তার যে ফার্স্ট মাদার ছিল, ফার্স্ট মাদারের বিহেভিয়ার কেমন ছিল, স্টেবল ছিল, এবং সে তার সন্তানদেরকে সম্পূর্ণ দায়িত্ব পালন করত, সন্তানদের নার্চার করছে, সন্তানদেরকে এস্টাবলিশ হইতে সাহায্য করছে। আর অ্যাক্টিভিটিস গুলা সে ছিল সেলফ ডিপেন্ডেন্ট, সে সেলফ ডিপেন্ডেন্ট ছিল। সেকেন্ড মাদারটা কি ছিল, ফার্স্ট মাদারটা কি ছিল, সেলফ ডিপেন্ডেন্ট ছিল। এখন আসো সেকেন্ড মাদারে, সেকেন্ড মাদারের বিহেভিয়ার কেমন ছিল? সেকেন্ড মাদারের বিহেভিয়ার ছিল চাইল্ডিশ, মানে বাচ্চা সুলভ, শিশু সুলভ বিহেভিয়ার ছিল। আর অ্যাক্টিভিটিস গুলা কেমন ছিল? অ্যাক্টিভিটিস গুলাও ছিল চাইল্ডিশ, মানে তার অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে ইয়াঙ্গার মাইন্ডের মতন ছিল, মানে তরু, মানে একটা বাচ্চা যেরকম কার্যকলাপ করে ঠিক ওই রকম ছিল, ঠিক আছে? তো এইটা আশা করি তোমরা লিখতে পারবা। এরপরে হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্পিকারস মাদার হোয়েন দ্য স্পিকার গ্রিউ আপ, কি হয়েছিল? তার মেমোরিটা হচ্ছে ক্লাউডেড হয়ে যাওয়া শুরু করছে। আচ্ছা একটা বোর্ড মনে কিনা লাগবে, তোমরা কোর্স কিনো, আমরা বোর্ড কিনে ফেলবো ইনশাল্লাহ।
ঠিক আছে, কোর্স তো এখনো নামাই নেই, বিশাল গ্যাঞ্জাম উঠতেছে তাই না? আচ্ছা সমস্যা নাই, আমরা এইটা দিয়েই পড়বো। আচ্ছা স্পিকার কি করতেছিল? আচ্ছা স্পিকারের মাদার এখানে আমি বলি, তাহলে তোমাদেরকে মুখে মুখে বলি, যেহেতু বোর্ডে গ্যাঞ্জাম করতেছে, এটা হচ্ছে আসলে টাকা পয়সা হইলে একটা ভালো বোর্ড কিনা যাবে, এটা কোনো বিষয় না। তো আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিই। তো হোয়াট হ্যাপেন্ড টু দ্য, কি হয়েছিল আসলে when the speaker grew up? তখন হচ্ছে তার মা হচ্ছে আসলে চাইল্ডিশ বিহেভিয়ার করা শুরু করছে, এবং তাদের হচ্ছে ব্যবহারটা আসলে চেঞ্জ হয়ে গেছে। মানে সে হচ্ছে তার যে মাইন্ড গুলো আছে, মাইন্ডটা ক্লাউডেড হয়ে গেছে, মানে তার মেমোরি হচ্ছে আস্তে আস্তে হারায় যাওয়া শুরু করছে। তারপরের কোশ্চেন কি, হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্পিকার এন্ড হার মাদার বিফোর? কিরকম ছিল তাদের রিলেশন? তাদের খুব লাভিং রিলেশনশিপ ছিল, এবং তাদের দুইজনের মধ্যে খুব অ্যাফেকশন ছিল, মানে লাভিং এন্ড অ্যাফেকশন রিলেশনশিপ ছিল। এবং তারা আসলে কি করতো, একজন একজনের সাথে খুব মা মেয়ে যেরকম হাসাহাসি করে, তারা ঠিক সেরকম একজন একজনের সাথে হাসাহাসি করতো, গল্পগুজব করতো। তারা খুব মানে একটা খুবই হেলদি একটা এনভায়রনমেন্ট থাকতো, তারা একজন আরেকজনকে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করতো, এরকম আর কি। তাদের রিলেশনশিপটা খুবই সুন্দর ছিল, বিউটিফুল ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের রিলেশনশিপটা একটু ভিন্ন চেঞ্জ হয়ে গেছে। তারপরে কোশ্চেন কি, হু আর দ্য থ্রি উইমেন রেফার্ড টু দ্য পোয়েম, ব্রিফলি ডেসক্রাইব দেম। থ্রি উইমেন কারা? থ্রি উইমেন তো তোমরা এই যে একটু আগে তোমাদেরকে তিনটা উইমেনের কথা বলা হয়েছে। মাই মাদার দ্য ফার্স্ট, তোমরা প্রথম মার যেই যেই অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো বলবা, বিহেভিয়ার গুলো বলবা। সেকেন্ড মাদার কেমন ছিল? তার মেমোরি ক্লাউডেড হয়ে গেছে, তার ব্যবহার অ্যাক্টিভিটিস গুলো চাইল্ডিশ হয়ে গেছে, সে তখন আর সেলফ ডিপেন্ডেন্ট ছিল না, তাকে তার সন্তানের উপর, কবির উপর, স্পিকারের উপর ডিপেন্ড থাকতে হয়েছিল। স্পিকার হচ্ছে তখন তার সেকেন্ড মাদারকে দেখাশোনা করতো। আর মি বলতে কি? মি বলতে স্পিকার নিজে, মানে কবি নিজে। এখানে মি দ্বারা কি, তাকে কেমনে ডিসক্রাইব করবা? মি হচ্ছে স্পিকার যখন ছোট ছিল তখন তার মা হচ্ছে তাকে মানে তার লালন পালন করছে, তাকে এস্টাবলিশড হইতে সাহায্য করছে। এবং স্পিকার যখন আস্তে আস্তে বড় হয়েছে, তার মা যেন আস্তে আস্তে ছোট হয়েছে, মানে তার মা গ্রিউ ইয়াঙ্গার, মানে তার মা যেন আস্তে আস্তে তার বাচ্চা সুলভ আচরণটা আসতেছে। এবং স্পিকারের আরেকটা জিনিস কি, স্পিকার মানে তার মাকে দেখাশোনা করতো, লুক আফটার করতো, টেক কেয়ার করতো। এই জিনিসগুলা তোমরা এই কোশ্চেনটাতে বলে দিবা যে হু আর দ্য থ্রি উইমেন রেফার টু দিস টু ইন দ্য পোয়েম, ব্রিফলি ডেসক্রাইব দেম। তিনটা মহিলা বর্ণনাটা মানে তোমাদের এই তিনটা প্রত্যেকটাতে 2 লাইন করে লিখে দিবা। 2 লাইন করে লিখলে, 1-2 লাইনে লিখলে হয়তোবা 5-6 লাইন হবে, তো এটা একটু বড় কোশ্চেন হবে আর কি। হোয়াট ডাজ দ্য পোয়েম রিমাইন্ডেড আস? আচ্ছা পোয়েম কি আমাদেরকে রিমাইন্ড করে? দেখি আমাদের বোর্ড কাজ করে কিনা। আচ্ছা সুন্দর কাজ করতেছে। আচ্ছা পোয়েম আমাদেরকে কি রিমাইন্ড করতেছে? পোয়েম আসলে রিমাইন্ড করতেছে আমাদেরকে যে আমাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাদার, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাদার, মানে আমাদের মার প্রতি আমাদের যে দায়িত্ব এবং আমাদের কন্ট্রিবিউশন অফ মাদার। প্রথম পার্টে কিন্তু আসলে এটা ছিল না, প্রথম পার্টে হচ্ছে কন্ট্রিবিউশন অফ মাদার্স ইন আওয়ার লাইফ, কন্ট্রিবিউশন অফ মাদার্স ইন আওয়ার লাইফ। তাহলে এই কবিতাটা আসলে আমাদেরকে দুইটা জিনিস মনে করায় দেয়, আমাদের জীবনে আমাদের মায়ের অবদান, আমাদের ভূমিকা, এবং আমাদের মা যখন বয়স হয়ে যায় তখন তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটিটা কি। মা আমাদের জন্য বোঝা না, মা আমাদের জন্য ভালোবাসার বস্তু। সুতরাং আমরা আমাদের মাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসবো, তাদের প্রতি আমরা আমাদের রেসপন্সিবল বিহেভিয়ার শো করব। এটা শুধু বয়স্ক হইলে না, এটা এখন থেকেই আমরা আমাদের সবসময় হচ্ছে আমাদের মায়েদের কথা শুনবো, আমাদের মায়েদেরকে শ্রদ্ধা করব, আমাদের মায়েদেরকে যাতে কোনো ধরনের কষ্ট তারা না পায় সেই কাজগুলো আমরা করব, এবং মায়েদের দোয়া নিব অবশ্যই। ঠিক আছে? তো তোমাদের মায়েদেরকে অবশ্যই বলবা যে আম্মু যা যা ভুল করছি তোমার সাথে, এগুলোর জন্য অবশ্যই তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। এবং অবশ্যই এই কবিতাটা তোমাদেরকে আমি যতটুকু বুঝাইছি এটা যদি বুঝা থাকো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষার খাতায় কোয়েশ্চেন আর আনসার তোমাদের ভুল হবে না, তোমরা সুন্দর করে লিখে আসতে পারবে, এইটুকু কনফিডেন্স আমার আছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো পয়েম নিয়ে তোমাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, আইটিএস একাডেমির সাথে থাকো।